Okay, so hello man, welcome everyone. Welcome সকলকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এন্ড TWS একাডেমিতে। আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের প্র্যাকটিস সেশন, যেখানে আমরা মূলত রেখেছি আমাদের রেলওয়ে, এসএসসি, পিআরবি এবং WBPSC এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যেই ধরনের প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ে পরীক্ষা নিয়ে নাও, চাই এসএসসি পরীক্ষা নিয়ে নাও, চাই তোমরা আমাদের পিআরপি বা পিএসসির পরীক্ষা নিয়ে নাও, সেখানে কিন্তু তোমরা সেই ধরনের প্রশ্ন 100% কমন পেতে চলেছো। তো ডিটেইলসে আলোচনা করব সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে নিয়ে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নতে। স্যার, ফার্স্ট প্রশ্ন আজকে বলা হচ্ছে বর্ণহীন প্লাস্টিডদের কি নামে ডাকা হয়? বায়োলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, বলে ফেলো সকলে তোমরা, বর্ণহীন প্লাস্টিডদের কি নামে ডাকা হয়? রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু এই প্রশ্নটা চলে এসেছে 2022-এ। লিউকোপ্লাস্টিড, অ্যাপিকোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড নাকি ক্রোমোপ্লাস্টিড? আচ্ছা স্যার, ক্লোরোপ্লাস্টিড। এই প্লাস্টিডটার রংটা হয়ে থাকে আমার সবুজ। কেন স্যার এই প্লাস্টিডের রংটা সবুজ হয়? কারণ এর মধ্যে ক্লোরোফিল নামক একটা রঞ্জককে আমরা থাকতে দেখি, তাই। কারণ এর মধ্যে আমরা ক্লোরোফিল নামে একটা রঞ্জককে থাকতে দেখি, যার জন্য এটাকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্টিড বলি। স্যার, ক্রোমোপ্লাস্টিড মানে কারা? যেখানে ক্লোরোফিল থাকে না, কিন্তু সেটাকে ব্যতীত অন্যান্য রঞ্জকগুলোকে দেখতে পাই। যেরকম এটার রং হলুদ হয় কারণ জ্যান্থোফিল থাকে তাই, এটার রং কমলা হয় কারণ ক্যারোটিন থাকে তাই, বা এটার নাম বা এটার রংটা আমাদের লাল হয় কারণ লিউকোপিন থাকে তাই। তো বিভিন্ন রঞ্জকের জন্য ক্রোমোপ্লাস্টিড আমার বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে। বাট এখানে বলা হচ্ছে যে বর্ণহীন প্লাস্টিড, অর্থাৎ যেই প্লাস্টিডের মধ্যে কোনো রকম রঞ্জক উপস্থিত থাকে না, বাট যেই প্লাস্টিডটা খাদ্যটাকে সঞ্চয় করে রাখে, তাদেরকে আমরা কি বলি? লিউকোপ্লাস্টিড বলে চলি। তার মানে সঠিক উত্তর কি হবে স্যার? অপশন নাম্বার এ। তার মানে লিউকোপ্লাস্টিডের মধ্যে কোনো রঞ্জক থাকবে না, এ কিন্তু শুধুমাত্র আমার খাদ্যটাকেই সঞ্চয় করবে। স্যার, যদি সেই খাদ্যটা হয়ে থাকে আমার কার্বোহাইড্রেট, যদি সেই খাদ্যটা হয়ে থাকে আমাদের কার্বোহাইড্রেট, তখন সেই লিউকোপ্লাস্টকে আমরা সকলে বলি কি? তখন সেই লিউকোপ্লাস্টকে বলা হয় আমাদের অ্যামাইলোপ্লাস্ট। কি বলা হয় তখন তাকে? তখন তাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। যদি স্যার এই লিউকোপ্লাস্টের মধ্যে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে আমাদের প্রোটিন, তখন 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 এই প্রকার প্লাস্টিকটাকে বা এই প্রকার লিউকোপ্লাস্টিকটাকে আমরা সকলে বলবো প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট। আর যদি স্যার খাদ্য হিসেবে সঞ্চয় থাকে আমাদের ফ্যাট জাতীয় পদার্থ, তখন তাকে আমরা কি নাম দেব? নাম দেব হচ্ছে কি এলাইওপ্লাস্ট। তখন তাকে আমরা নাম দেব এলাইওপ্লাস্ট। ঠিক আছে, তো এই তিনটে পয়েন্ট সকলে মাথায় রাখবে। তাহলে লিউকোপ্লাস্টিডের মধ্যে কোনো রঞ্জক থাকে না, সে রঞ্জকের পরিবর্তে তার মধ্যে কিন্তু খাদ্যবস্তুটাকে সঞ্চয় করে রাখে। পরবর্তী প্রশ্নে আসছি। একটি উদ্ভিদ কোষে ড্যাশের পরিমাণ উদ্ভিদের গঠন পরিবর্তন করে চলন ঘটাতে সাহায্য করে। বা খুব ভালো একটি প্রশ্ন এখানে দিয়েছে, অর্থাৎ কোনো কিছুর দিকে ধাবিত হওয়া। যেরকম আমরা সকলেই জানি একটা উদ্ভিদের কাণ্ড আলোর দিকে ধাবিত হয়, একটা উদ্ভিদের মূল মাটির দিকে এবং মাটির তলায় থাকা জলের স্তরে জলের দিকে ধাবিত হয়, তাই না? তো বলে ফেলো সকলে তোমরা, একটি উদ্ভিদ কোষের ড্যাশের পরিমাণ উদ্ভিদের গঠন পরিবর্তন করে চলন ঘটাতে সহায়তা করে থাকে। তাহলে কি হবে এখানে আমার সঠিক উত্তরটা? জল, ইলেকট্রো রাসায়নিক আবেগ, হরমোন নাকি প্রোটিন? তাহলে সঠিক উত্তরটা কি হবে স্যার? অপশন নাম্বার এ হবে এটার রাইট অ্যান্সার, জল। ঠিক আছে, জল। কোশ্চেন নাম্বার 3-এ আমরা চলে আসছি সকলে। বলা হচ্ছে নিচের কোন বক্তব্যটি ভুল সেটা বল। ট্রান্সপিরেশনের মাধ্যমে উদ্ভিদ অতিরিক্ত জল নির্গত করে। উদ্ভিদ কোষের সেন্ট্রিওল, আচ্ছা এটা ঠিকই বলেছে কিন্তু, তাই না? যে উদ্ভিদ কোষের যে অতিরিক্ত জল নির্গত হয় যে পদ্ধতিটার মাধ্যমে, তাকে আমরা বলি হচ্ছে কি ট্রান্সপিরেশন। তার মানে এটা হচ্ছে কি সঠিক। উদ্ভিদ কোষের সেন্ট্রিওলে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ জমা হয়।
স্যার প্রথম কথা, উদ্ভিদ কোষের মধ্যে তো সেন্ট্রিওল পাওয়াই যায় না, কারণ সেন্ট্রিওল হচ্ছে গিয়ে সেন্ট্রোজোমের গঠন কাঠামো। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে পাওয়া যায় না, প্রাণী কোষে পাওয়া যায়, তার মানে এখানেই অপশনটা আমার ভুল। আর স্যার প্রাণী কোষে বর্জ্য পদার্থটা জমা হয় আমার যে কোষীয় অঙ্গাণুর মধ্যে, তাকে আমরা বলি হচ্ছে কি ভ্যাকুওল। তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি হচ্ছে কি ভ্যাকুওল। তার মানে অপশন নাম্বার বিটা স্যার এখানে কিন্তু আমার ভুল। ওকে স্যার, পরেরটা কি বলছে, সালোক সংশ্লেষে উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন তৈরি হয়, একদম ঠিক বলছে এটা। আর আঠা এক প্রকার উদ্ভিজ্জ বর্জ্য পদার্থ, রেজিন, আঠা এগুলো তাই হয়ে থাকে, তাহলে এটাও আমাদের ঠিক হবে। তাহলে কোন বক্তব্যটি ভুল? সঠিক উত্তর কি হবে আমাদের? অপশন নাম্বার বি। এখানে কি হওয়া উচিত ছিল? উদ্ভিদ কোষের ভ্যাকুওলে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ জমা হয়, যার জন্য উদ্ভিদের ভ্যাকুওলের আকারটা প্রাণী কোষের তুলনায় কিন্তু অত্যন্ত বড় হয়ে থাকে। ঠিক আছে স্যার, চলো পরেরটায় যাচ্ছি আমরা। নেক্সট বলছে কোন রঞ্জকের উপস্থিতির জন্য গাছের পাতার রং সবুজ হয়? কোন রঞ্জকের উপস্থিতির জন্য গাছের পাতার রং সবুজ হয়? আরআরবি এনটিপিসি CBT1 2021-এ কিন্তু এই কোশ্চেনটা তারা করেছে যে কোন রঞ্জকের উপস্থিতির জন্য গাছের পাতার রং সবুজ হয়? অ্যাক্টিন, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড নাকি থিয়ামিন? স্যার থিয়ামিন, থিয়ামিন, ভিটামিন B1। এই যে আমরা বলি না যে জলে দ্রাব্য ভিটামিন বা ওয়াটার সলিউবল ভিটামিন, তার মধ্যে যে ফার্স্ট ভিটামিনটা ভিটামিন B1, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গিয়ে থায়ামিন, লিখে দিচ্ছি ভিটামিন B1। তার মানে স্যার অপশন নাম্বার ডি আমার হবে না। ক্যারোটিনয়েড মানে হচ্ছে কি রঞ্জক, যেই রঞ্জকটা কিন্তু আমাদের সবুজ রং ব্যতীত অন্যান্য রং দেয়, কমলা, হালকা হলুদ, হালকা লাল ইত্যাদি ইত্যাদি। নেক্সট বলা হচ্ছে অ্যাক্টিন। স্যার অ্যাক্টিন তো ওয়ান টাইপ অফ প্রোটিন না? অর্থাৎ আমরা সকলেই জানি যে আমাদের দেহে দুটো কন্ট্রাক্টাইল প্রোটিন পাওয়া যায়, যার মধ্যে একটাকে বলা হয় অ্যাক্টিন, একটাকে বলা হয় মায়োসিন, যেটা আমার পেশিতে থাকে বলে আমরা পেশিটাকে নড়াচড়া করতে পারি ফ্লুয়েন্টলি। আমরা যখন মারা যাব তখন এই অ্যাক্টিন মায়োসিনের উদ্ভবটা বন্ধ হয়ে যাবে বা তারা তৈরি হবে না, যার ফলে আমাদের দেহটা কি হবে? কাঠের মতন শক্ত বা স্টিফ হয়ে যাবে। তো স্টিফনেস অফ বডি আফটার ডেথ, যাকে আমরা কি বলি? রিগর মর্টিস বলে চলি, তাই না? তো তার মানে স্যার এটাও হবে না। পড়ে রইল কি? ক্লোরোফিল। আর এটা তো স্যার অপশন আউটেরও দরকার নেই, গাছের পাতা কেন, গাছের যে অংশের রংটাই সবুজ হোক না কেন তার মধ্যে ক্লোরোফিলটা আমার উপস্থিত। তাই সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার বি, ক্লোরোফিল হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলুন স্যার কোশ্চেন নাম্বার 5-এ আসা যাক। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে দিয়েছে, বলছে মেরুদণ্ডী প্রাণীর যকৃতের কোষে এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা সংগঠিত গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আরআরবি গ্রুপ ডি 17th of the August 2022-এর এই প্রশ্নটা কিন্তু অলরেডি দিয়েছে তারা। মেরুদণ্ডী প্রাণীর যকৃতের কোষে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা সংগঠিত গুরুত্বপূর্ণ কাজ কি? স্যার আমরা সকলেই জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা মূলত দু ধরনের হয়, একটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এর মধ্যে বা এর গায়ে আমার রাইবোসোম লেগে থাকে না। উল্টে স্যার যে RER রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে কিন্তু আমরা রাইবোসোমটাকে লেগে থাকতে দেখতে পাই। তো যেখানে রাইবোসোম আছে তার কাজটা হলো কি? প্রোটিন সংশ্লেষ করা। তার কাজটা কি? তার কাজটা হলো কি? প্রোটিন সংশ্লেষ করা। আর যার গায়ে রাইবোসোমটা আমার লেগে নেই তার কাজটা কি? ফ্যাট সংশ্লেষ করা। স্যার এই তো আপনি থিওরিটাকে পড়ালেন ছোট্ট করে, বাট আপনি দেখুন তো ফ্যাট বা লিপিডের সংশ্লেষ আছে? অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। না, প্রশ্নটা দেখো আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছে, মেরুদণ্ডী প্রাণীর যকৃতের কোষে। দেখবে আমি একটা পয়েন্ট পড়াই তোমাদের, যখন বায়োলজি ক্লাসেস গুলো হয় তখন আমি বলি যে আমাদের দেহটাকে ডিটক্স করতে হেল্প করে হচ্ছে কি লিভার। অর্থাৎ কেউ ধরো খুব অ্যালকোহলিক, অর্থাৎ খুব অ্যালকোহল কনজিউম করেছে বা কোনো ডিটক্স ম্যাটেরিয়াল খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেছে, তাহলে এটাকে ডিটক্সিফিকেশন করার দায়িত্ব বা নির্বিষ করার দায়িত্ব কার? যকৃতের, তাই না? তো এখানে সঠিক উত্তরটা হবে আমার কি? ওষুধ এবং বিষের ডিটক্সিফিকেশন।
অপশন নাম্বার ডি করব আমরা রাইট অ্যান্সার। সরি, এটা লিপিড হবে না, সঠিক উত্তরটা করব হচ্ছে কি আমরা অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, ওষুধ এবং বিষের ডিটক্সিফিকেশন। যদি লিভার কোষ আমার না দিত তাহলে আমরা করতাম না, আমরা শুধুমাত্র করতাম লিপিডের সংশ্লেষণ বা অপশন নাম্বার এটাকে। ঠিক আছে স্যার, পরেরটা কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি মূলত্রে ঘটে যা সর্বদা বিভাজনক্ষম কোষ নিয়ে গঠিত? নিচের কোনটি মূলত্রে ঘটে যা সর্বদা বিভাজনক্ষম কোষ নিয়ে গঠিত? স্যার আমরা কি জানি যে উদ্ভিদের যে অগ্রভাগগুলো হয় সেটা মূল হোক চাই কাণ্ড হোক চাই দুটো পর্বের মধ্যবর্তী অঞ্চল পর্বমধ্য বা ইন্টারনোড হোক, এই অঞ্চলগুলোর কোষ বারংবার বিভাজিত হয়ে উদ্ভিদটাকে লম্বা এবং চওড়ায় বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে। বলবে ইয়েস স্যার। তো তার মানে এখানে কারা থাকে? মেরিস্টেমেটিক টিস্যু, ভাজক কলারা থাকে। যেই ভাজক কলার কোষগুলো বারংবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়। তার মানে কি হবে স্যার? সঠিক উত্তর অপশন নাম্বার এ, মেরিস্টেমেটিক বৃদ্ধি। সাতেরটা, নিচের কোন অবস্থাতে অণুর আকর্ষণ বল সর্বোচ্চ? রেলওয়ে গ্রুপ ডি 2018 একটি প্রশ্ন। নিচের কোন অবস্থাতে অণুর আকর্ষণ বল সর্বোচ্চ? ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে কি ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, অর্থাৎ দুটো অণুর মধ্যে আকর্ষণ বল এতটাই দৃঢ় যে তারা একে অপরের গায়ে লেগে থাকে, একে অপরের থেকে আমার দূরে সরে যায় না। তো এরকম পদার্থ হচ্ছে গিয়ে কোনটা? এরকম পদার্থ হচ্ছে গিয়ে কঠিন। অপশন নাম্বার ডি, কঠিন পদার্থ। দেখবে কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে সেই অণুগুলোর মধ্যে গ্যাপ কিন্তু আমার বেশি হয় না, গ্যাপ থাকে না বললেই চলে। কারণটা কি? কারণ আকর্ষণ বলটা দৃঢ়তাই। তরলের ক্ষেত্রে আকর্ষণ বলটা একটু কম, তাই এর অণুগুলো একটু একে অপরের থেকে আলাদা থাকে। আর গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজই আমার করে না, তাই গ্যাসগুলো বা গ্যাসের অণুগুলো দেখবে যেটা যে কোনো দিকে আমার ঘুরে বেড়াতে পারে, তাই না? তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার ডি, কঠিন। নিচের কোন বিবৃতিটি মিথ্যে? 8 নাম্বার প্রশ্ন। পদার্থের কণার স্থির অবস্থা আছে, পদার্থের কণা খুব ছোট, পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে, মিশ্রণের মধ্যে থাকা কণার মধ্যে কিছু ফাঁকা স্থান আছে। বলো কোনটা এখানে আমার সঠিক উত্তর হতে পারে? which of the following is our correct answer? নিচের কোন বিবৃতিটি মিথ্যে? ঠিক আছে, তো তাহলে স্যার এখানে সঠিক উত্তরটা হবে আমাদের অপশন নাম্বার এ, পদার্থের কণার কোনো স্থিরাবস্থা হয় না। ঠিক আছে, তারা সব সময় কাইনেটিক এনার্জি নিয়ে আমার চলছে। ওকে, কাইনেটিক এনার্জি নিয়ে তারা আমার চলছে সব সময়। 9টা বলো, ড্যাশ একটি বিশুদ্ধ পদার্থ বা পিওর সাবস্ট্যান্স? চিনির দ্রবণ, মিথেন, দুধ নাকি বায়ু? চিনির দ্রবণ, মিথেন, দুধ নাকি বায়ু? এর মধ্যে কোনটা পিওর সাবস্ট্যান্সের এক্সাম্পল? স্যার আমরা প্রত্যেকে মিশ্রণ সম্বন্ধে পড়ি না কেমিস্ট্রিতে? ইয়েস স্যার। এবারে মিশ্রণের উদাহরণ হচ্ছে গিয়ে দুটো, একটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ, আরেকটাকে আমরা সকলে বলি অসমসত্ব মিশ্রণ। আরেকটাকে আমরা সকলে বলি অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণের উদাহরণ হচ্ছে আমাদের দ্রবণ, আর অসমসত্বের মধ্যে কারা পড়ে? কোলয়েড এবং তার সাথে হচ্ছে কি সাসপেনশন, বা বাংলায় যাকে প্রলম্বন আমরা সকলে বলি। এবারে চিনির দ্রবণ, সে হলো গিয়ে দ্রবণের উদাহরণ, দুধ হচ্ছে গিয়ে কোলয়েডের উদাহরণ, বায়ু হচ্ছে গিয়ে দ্রবণের উদাহরণ। তার মানে এই তিনটেই হলো গিয়ে মিক্সচার। পড়ে রইল কি পিওর সাবস্টেন্স কোনটা? অপশন নাম্বার বি, মিথেন হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা যারা যারা কোশ্চেন গুলোকে সলভ করছো অ্যান্সার কিন্তু আমার আগেই তোমাদের কমেন্ট সেকশনের মধ্যে দেবে। আর 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 ক্লাসটা শেষ হওয়ার পর টোটাল কার কথা ঠিক হলো সেটা কিন্তু তোমরা কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। কোশ্চেন নাম্বার 10-এ চলে আসি আমরা সকলে। বলছে নিচের কোনটি সত্য? অনমনীয়তা বা কঠোরতা কি বলছে? পদার্থের ধরন অনুসারে কণার অবস্থানের উপর ভিত্তি করে আকার পরিবর্তিত হয়।
উদাহরণস্বরূপ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার থাকে যেখানে তরলগুলো পাত্রের আকার ধারণ করে, এবং এও দেখা যায় গ্যাসগুলির কোনো আকৃতি আমার নেই। তাহলে এটা হচ্ছে অনমনীয়তা বা কঠোরতা। না, অবস্থানের উপর ভিত্তি করে কি সবসময় আকার পরিবর্তিত হয়? এটা তো হয় না। আমি যদি একটা কিউবের মতন দেখতে সলিডকে নিয়ে একটা রাউন্ড শেপের মধ্যে রাখি বা রাউন্ড শেপের অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখি, তার মানে কি আমার চিনির কিউব শেপটা রাউন্ড হয়ে যাবে? না, খাটছে না, ব্যাপারটা ঠিক খাটছে না। কঠিন পদার্থ আকার আকৃতি পরিবর্তন করে না। আন্ডার অ্যাপ্লাইড ফোর্স অর প্রেসার কঠিন পদার্থ ভেঙে যেতে পারে, বাট সে তার আকার এবং আকৃতিটাকে পরিবর্তন করবে না। ওকে, তাই অপশন নাম্বার 8 একটু খটোমটো লাগছে আমার। সংনম্যশীলতা কি বলছে? এটি পদার্থের একটি গুণমান যা উচ্চ চাপে তাদের আয়তনটাকে হ্রাস করে। এটা গ্যাসে দেখা যায়, একদম ঠিক। সংনম্যশীলতা যেটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি, অর্থাৎ গ্যাসের যে ধর্মের জন্য অনেকটা পরিমাণ গ্যাসকে কম্প্রেস করে একটা ছোট কন্টেইনারে রাখা যায়, যার এক্সাম্পল হচ্ছে কি এলপিজি এবং সিএনজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি ডোমেস্টিক পারপাসে ইউজ করা হয়, সিএনজি হচ্ছে কি আমাদের গাড়ি ঘোড়ার মধ্যে ইউজ করা হয়। তো এখানে আমার অপশন নাম্বার বিটা ঠিক দিয়েছে, তাহলে শুধুমাত্র বি সত্য, অপশন নাম্বার সি হবে আমার রাইট অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছি ঠিক কি লেভেলের থিওরি বেস কোশ্চেন কিন্তু আমাদের রেলওয়ের এক্সাম গুলোতে আসছে। বোঝানো গেল কি লেভেলের থিওরি বেসড কোশ্চেন কিন্তু এক্সাম গুলোতে আসছে, তাহলে তোমরা বুঝতে পারছো। পরেরটায় যাচ্ছি আমরা। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে জাস্ট প্রত্যেকের জন্য আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে আমরা কিন্তু অলরেডি টিডব্লিউএস এর তরফ থেকে ফাউন্ডেশন 7.0 ব্যাচটাকে লঞ্চ করে দিয়েছি। স্যার ব্যাচটা কাদের জন্য? যারা তোমরা রেলওয়ের পরীক্ষা দাও, এসএসসির পরীক্ষা দাও, পুলিশের পরীক্ষা দাও এবং ডব্লিউবিপিএসসি এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য চাকরির পরীক্ষা দাও। অর্থাৎ শুধুমাত্র তুমি পুলিশে সীমাবদ্ধ নাও বা রেলে সীমাবদ্ধ নাও বা পিএসসিতে সীমাবদ্ধ নাও, তুমি সব পরীক্ষাই দাও। তাহলে কি তুমি প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা করে কোনো কোর্স কিনবে? না, সেটা কেনার দরকার নেই। জাস্ট আমরা কিন্তু টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে চলে এলাম কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ, যেখানে প্রত্যেকটি চাকরির প্রিপারেশন এক জায়গার মধ্যে কিন্তু আমাদের হবে। অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী টপিক ভিত্তিক থিওরি ক্লাসেস হবে, এবং এটা কিন্তু কোনো আমাদের রেকর্ডেড ব্যাচ নয়, সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ যেখানে আমাদের থিওরি ক্লাসেস হবে। থিওরি ক্লাসেস করার পর বিভিন্ন পরীক্ষায় সেই চ্যাপ্টার বা টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছে বা ভবিষ্যতে আসতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা হবে। আর সোম থেকে শনি রোজ ক্লাস। আর হয়তো স্যার আমি লাইভটা করতে পারলাম না, হতেই পারে, রোজ লাইভ করা যাবে তার কোনো মানে নেই, আমাদের দু একদিন সমস্যা হতেই পারে। তো তার জন্য সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটাকে তুমি 1000 বার দেখে নিতে পারবে। এত কিছু ফিচার্স যুক্ত একটা ব্যাচ, আর তার সাথে রয়েছে হচ্ছে কি আমাদের আনলিমিটেড মক টেস্টেরও ব্যবস্থা। তো তোমরা যারা যারা বিভিন্ন পরীক্ষা দিতে চলেছো তারা আর দেরি না করে এদিক ওদিক না ঘুরে মনস্থির করে আজকেই পারচেজ করে নাও ফাউন্ডেশন 7.0 ব্যাচ, যেটা কিন্তু অলরেডি আমাদের টিডব্লিউএস একাডেমির অ্যাপে লাইভ হয়ে গিয়েছে। এখনো আমাদের ক্লাসেস শুরু হচ্ছে আই থিঙ্ক 20 তারিখ থেকে, 20 এপ্রিল থেকে কিন্তু ক্লাস আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ব্যাচটার ডিউরেশন হচ্ছে গিয়ে 6 মাস এবং ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 18 মাসের জন্য বা 1.5 বছরের জন্য। ঠিক আছে, চলো আরো বিশদে জানতে আমাদের অফিসিয়াল নাম্বারে একবার কল করে নিতে পারো তোমরা। নেক্সট বলছে মিশ্রণ কি ধরনের হতে পারে? এটা আরআরবি জেইর একটা প্রশ্ন। বলছে আমাকে এখানে স্যার মিশ্রণ কি ধরনের হতে পারে? সমজাতীয় ভিন্নধর্মী, সমজাতীয় ভিন্নধর্মী উভয়ই, নাকি বিশুদ্ধ পদার্থ? স্যার মিশ্রণ সমজাতীয় হয়, বিষমজাতীয় হয়, এটা আলাদা করে কি বলার আছে? অপশন নাম্বার সি করবেন রাইট অ্যান্সার। চল 12টায় আসছি। একটি সংকর ধাতু কিসের উদাহরণ? একটি সংকর ধাতু কিসের উদাহরণ? আরআরবি এএলপিএন টেকনিশিয়ান 10th of the August 2018 কোশ্চেন। একটি সংকর ধাতু কিসের উদাহরণ? স্যার একটা সংকর ধাতু হচ্ছে কি দ্রবণের উদাহরণ। দ্রবণ, যেখানে স্যার দ্রাবটাও হচ্ছে গিয়ে সলিড আর দ্রাবকটাও হচ্ছে কি আমার সলিড। অর্থাৎ স্যার দ্রাব যাকে মেশাবো সেও হলো সলিড, দ্রাব মানে যার মধ্যে মেশাবো সেও হচ্ছে আমার সলিড। তার মানে কঠিন এবং কঠিন একটা দ্রবণ
দেওয়া আছে, এই তো স্যার অপশন নাম্বার সি, কঠিন দ্রবণ। তাহলে সেটাই হলো কি সংকর ধাতু। যেরকম আমাদের ব্যাবিট মেটাল, গান মেটাল, তার সাথে হচ্ছে কি ব্রোঞ্জ, ব্রাস, নাইক্রোম, এগুলো প্রত্যেকটাকে আমাদের সংকর ধাতুর উদাহরণ, যেখানে দুই বা ততোধিক ধাতুকে একে অপরের সাথে মেশানো হয়। এবারে যাকে মেশাচ্ছ সেও হচ্ছে সলিড, যার মধ্যে মেশাচ্ছ সেও হচ্ছে সলিড। ঠিক আছে, যেরকম এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় তোমাদের অ্যামালগাম বলে। অ্যামালগাম বলে পরীক্ষায় আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। অ্যামালগাম মানে কি? মার্কারি। স্যার মার্কারি মানে হচ্ছে কি পারদ, পৃথিবীর একমাত্র তরল অধাতুর উদাহরণ। পর্যায় সারণীর 118টি মৌলের মধ্যে একমাত্র ধাতু যেটা তরল অবস্থায় পাওয়া যায় সেটা হলো মার্কারি। এবারে মার্কারির সাথে তুমি অন্য কোনো ধাতুকে যুক্ত করার পর যে মিশ্রণটা আমার তৈরি হবে তাকেই আমরা বলি অ্যামালগাম। তো তুমি সোডিয়াম মেশাচ্ছ মার্কারির সাথে, তৈরি করবে কি? সোডিয়াম অ্যামালগাম। ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তর কঠিন দ্রবণ। 13টায় আসছি, রোধাঙ্কের এসআই একক কোনটা? বা খুব ভালো একটি প্রশ্ন, রোধাঙ্কের এসআই একক কোনটি? রোধাঙ্কের এসআই একক কোনটি? স্যার ফার্স্টে তো আমাকে রোধ জানতে হবে। রোধ মানে হচ্ছে গিয়ে আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি করে স্যার? রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে কোনো বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহতে বাধা দান করে, রোধ করে। এবারে রেজিস্ট্যান্স এই বর্তনীর যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, আর এই রেজিস্ট্যান্সটা এই বর্তনীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক। তার মানে আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a। মিলিয়ে দাও, তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ। স্যার এই প্রপোর্শন সাইন তুলে আমি একটা ইকুয়াল আনতে চাই, যার জন্য একটা কনস্ট্যান্টের দরকার। কনস্ট্যান্ট নিয়ে নাও কাকে? রো কে, আর ইনটু এল বাই এ। এবারে স্যার আমাকে এই যে রোটাকে দেখতে পাচ্ছ, এই রোটাকেই বলা হয় কি? রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। ওকে স্যার, আচ্ছা এবারে রো এর মানটাকে বের করো, তাহলে আর ইকুয়াল টু রো ইকুয়াল টু আর ইনটু এ বাই এল। আর হচ্ছে আমাদের ওহম, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, আর এল মানে হচ্ছে মিটার। কেটে গেল, তার মানে ফাইনাল ইকুয়েশন আমরা কি পেলাম? ওহম ইনটু মিটার। দেখো মুখস্থ করার কোনো দরকার, মুখস্থ করাটা সহজ, বাট যদি পরীক্ষায় একান্ত মাথায় না থাকে ব্যাস স্যার ইকুয়েশন দিয়ে মারবো। ইকুয়েশনের খেলা স্যার সব। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ, ওহম মিটার হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ওহম কিসের একক? ওহম হচ্ছে কি রোধের একক। কুলম্ব হচ্ছে কি তড়িৎ আধানের একক। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাত্রার একক, যেটাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে স্যার, চলো পরেরটায় যাচ্ছি। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? ওয়াট, কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা নাকি জুল? তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? স্যার তড়িৎ শক্তির বাণিজ্যিক একক মানে হচ্ছে গিয়ে যেটাকে আমরা 1 ইউনিট বলে চলি, তাই না? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে কি? 1 কিলোওয়াটের যন্ত্র, এটাকে যদি আমরা 1 ঘন্টা ধরে চালাই তাহলে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ক্ষয় হবে তাকে আমরা বলবো 1 ইউনিট। তাহলে স্যার 1 ইউনিট মানে হচ্ছে গিয়ে 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার পরবর্তীকালে এটাকে আমরা জুলেও বার করতে পারি, 3.6 × 10⁶ জুল, যেটাকে আমরা বলি সকলে। আচ্ছা, চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কোনটা? চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কোনটা? চলো বলো সকলে, চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কোনটা? আচ্ছা স্যার, ধরুন আমি এটার উত্তর জানি না, তাহলে আমি এখানে অপশন আউট করি। ফ্যারাডে। ফ্যারাডে মানে হচ্ছে কি ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, এর একক। স্যার এখানে হেনরি। হেনরি মানে হচ্ছে ইন্ডাকটেন্স।
হেনরি মানে হলো ইন্ডাকটেন্সের একক। স্যার পাস্কাল মানে আমরা সকলে জানি চাপের একক। তার মানে স্যার চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের এককটা কি হবে? ওয়েবার। ওকে, তাহলে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের এককটা আমার কি হবে? সেটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে ওয়েবার। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি? ম্যাগনেটিক ফ্লাক্স মানে হচ্ছে একটা তল, যেই তলের মধ্যে দিয়ে যত সংখ্যক চৌম্বকীয় বলরেখা প্রবাহিত হয় তার সমষ্টিকে আমরা এটা বলে চলি। চলো 16টায় আসছি। কাজ করার হারকে শক্তি বলে। কাজ করার হারকে শক্তি বলে না, কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা, কাজ করার হারকে ক্ষমতা বলে। ওকে, রেট অফ ডুইং ওয়ার্ক মানে হচ্ছে পাওয়ার, আর ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক মানে হচ্ছে কি শক্তি বা এনার্জি। তাহলে এবারে তোমরা বলো ক্ষমতার একক কি? স্যার ভুলে গেছি, ক্ষমতার একক আমি জানি না, কিন্তু স্যার আমি যদি একটু মাথাটাকে খাটাই তাহলে কিন্তু এককটাকে বের করতে পারবো। কারণ আমাকে দেখুন ডেফিনিশন বলে দিয়েছে ক্ষমতার, কি বলেছে? কাজ করার হারকে, কাজ করার হারকে, রেট অফ ডুইং ওয়ার্ক। ফিজিক্সের ভাষায় কি বলেছি? যার রেট বলবে বা যার হার তোমাকে বলবে তাকে তুমি টাইম দিয়ে ডিভাইড করবে। স্যার কার রেট বলেছে? ক্ষমতার। কার রেট বলেছে? কাজ করার রেট। তো তার মানে পাওয়ার মানে কি? কাজ করার হার, তার মানে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক যদি আমার জুল হয়, টাইম যদি আমার সেকেন্ড হয়, জুল পার সেকেন্ড করলে কি পাবো আমি স্যার? জুল পার সেকেন্ড করলে পাবো আমি ওয়াটকে। তাহলে ক্ষমতার একক কোনটা? অপশন নাম্বার ডি, ওয়াট। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাত্রা, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বা তড়িৎ বিভব, আর কেলভিন হচ্ছে কি উষ্ণতার স্কেল যেটাকে আমরা বলি। ওকে, বা উষ্ণতার একটা একক। চলো পরেরটা যাচ্ছি। এই যে এটা সঠিক উত্তরটা দেখিনি আমরা, তাহলে ওয়াট। চলো 17টা বলো। নিচের কোন একক শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়? নিচের কোন একক শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? শব্দের তীব্রতা মানে কি? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত শব্দ তরঙ্গের ক্ষমতা। ওকে, শব্দ তরঙ্গের যে কম্পাঙ্কটা আমরা বলি, তাই না? তো সেটাই হচ্ছে কি শব্দের তীব্রতা। আচ্ছা স্যার, পাস্কাল হচ্ছে চাপের একক, কুড়ি হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার একক, জুল হলো গিয়ে কার্য অথবা শক্তি অথবা তাপের একক এসআইতে। আর শব্দের তীব্রতা তাহলে কোনটা হবে? ডেসিবেল। ডেসিবেল। ঠিক আছে, 80 থেকে 90 ডেসিবেল আমাদের কানের জন্য ঠিকঠাক। তার বেশি হয়ে গেলে আমরা ধীরে ধীরে ডিপ হয়ে যাব, মানে কানে শুনতে পাবো না। এটা বলো, নিচের কোন এককটি পদার্থের পরিমাপের জন্য ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো কতবার দিয়েছে, যেই গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান কতবার এসছে এই প্রশ্নটা। নিচের কোন এককটি পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত হয়? দ্যাট মিন্স দ্য অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। স্যার মাপে কি? মোল। মোল, মোল পড়েছি না? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23, দ্যাট মিন্স মোল হবে এটার আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরেরটা। নিচের কোনটির একক হেনরি পার মিটার? নিচের কোনটির একক হেনরি পার মিটার? ওকে, তাহলে হেনরি হচ্ছে কি ইন্ডাকটেন্সের একক, তাই না? বাট হেনরি পার মিটার হচ্ছে কি চৌম্বক ভেদ্যতা, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। সঠিক উত্তর হেনরি পার মিটার কি হবে? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক ভেদ্যতা হয়ে যাবে। নিচের কোন রাশিটির এসআই একক ক্যান্ডেলা? পরপর দুবার এমটিপিসিতে এসছে এই প্রশ্নটা, তাই না? বলছে নিচের কোন রাশিটির এসআই একক আমাদের ক্যান্ডেলা। তাহলে স্যার ক্যান্ডেলা, ক্যান্ডেলা মানে হচ্ছে কি যেটাকে আমরা স্মল সি এন্ড ডি দিয়ে ডিফাইন করি, এবং আমরা সকলেই জানি এসআই স্বীকৃত 7টা মৌলিক রাশির মধ্যে এও কিন্তু একটা। তাহলে এটা হচ্ছে কি লিউমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য বা আলোক দীপ্তি বা আলোর তীব্রতার একক। তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার ডি কিন্তু হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের 20টা কোশ্চেন আমাদের এখানে এন্ড। কার কটা ঠিক হলো এই 20টা প্রশ্নের মধ্যে কমেন্টে কিন্তু জানাতে আমাকে ভুলবে না। আর এরকম আরো ক্লাসেস কিন্তু আমরা ভবিষ্যতে নিয়ে আসছি, যেই সায়েন্সের প্র্যাকটিস সেটগুলোকে সলভ করার পর আমরা কিন্তু সেম টাইপের প্রশ্ন এসএসসি, রেলওয়ে, পিএসসি এবং পুলিশের পরীক্ষায় দেখতে পারবো।
ঠিক আছে, তোমরা সকলেই জানো যে প্লে স্টোরে আমাদের TWS একাডেমি অ্যাপ রয়েছে। যারা জানো না তারা আজকে প্লে স্টোরে যাবে এবং সেখানে গিয়ে সার্চ করবে TWS একাডেমি এবং অ্যাপটা পেয়ে যাবে। নাম আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই দেখতে পারবে যে এই ব্যাচগুলো কিন্তু এখন আমাদের রানিং চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস অ্যান্ড সায়েন্স প্র্যাকটিস, NMGNM ফাউন্ডেশন, WBKP ফাউন্ডেশন। আর যদি কোনো ব্যাচ নিয়ে অথবা অ্যাপ নিয়ে কারোর কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে 10টা থেকে 7টা পর্যন্ত কলও করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না সকল আপডেটের জন্য। আর দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক ইনফরমেশন থেকে শুরু করে তার ফ্রি ক্লাসের ডিটেলস, সেটা নিয়ে কোনো পেইড ব্যাচেস আসবে কিনা, ফ্রি মক টেস্ট, সব কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যেই তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকে এত পর্যন্তই। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।